কি অবস্থা বাচ্চারা? আজকে আমরা আলিম স্যারের বইয়ের তৃতীয় ভিডিও নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কোষ রসায়ন, যেটা তোমাদের অনেকেরই একটা আতঙ্কের চ্যাপ্টার। কোষ রসায়ন তোমাদের ভুল হয় বেশি। তো এই চ্যাপ্টারের যতগুলো এমসিকিউ আছে আলিম স্যারের বা অন্যান্য রাইটারের, সব এমসিকিউ গুলো তোমরা সলভ করার চেষ্টা করবে, তাহলে দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবা। তো 1 নাম্বার কোশ্চেনটা যেটা আছে সেটা আছে মনোস্যাকারাইড কোন বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে অলিগোস্যাকারাইড গঠন করে। ঠিক আছে, মনে রাখবা, সকল কার্বোহাইড্রেট বা শর্করা রিলেটেড যত যৌগ পাবা তারা পরস্পরের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। আর যদি বলা হয় দুটা প্রোটিন কোন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, সেটা হচ্ছে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তাহলে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে ডান। এইবার আমরা যেটা লক্ষ্য করবো সেটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনে কি বলছে? 2 নাম্বার কোশ্চেনে বলছে যে নিচের কোনটি পেন্টোজ শর্করা নয়? পেন্টোজ শর্করা হচ্ছে আমার হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, সেটা হচ্ছে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, রাইবোজ, এগুলো সবগুলো হচ্ছে পেন্টোজ শর্করা। ফ্রুক্টোজ হচ্ছে হেক্সোজ শর্করা, সেটা হচ্ছে কিটোজ, কিটো হেক্সোজ বলে আমরা চিনে থাকি। ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার। ঠিক আছে, এইগুলো আমরা এখান থেকে মনে রাখার চেষ্টা করবো। 2 নম্বর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ফ্রুক্টোজ। তারপর আমরা 3 নাম্বার কোশ্চেনটা লক্ষ্য করি। 3 নাম্বার কোশ্চেন কি বলছে? 3 নাম্বার কোশ্চেন বলছে ওই যে বলছিলাম পেপটাইড বন্ধন কোন যৌগে দেখা যায়, সেটা হচ্ছে প্রোটিন বা প্রোটিনের গাঠনিক একক কি? অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল। এইবার আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন কি বলছে? নিচের কোনটি নিউক্লিক অ্যাসিডের উপাদান? নিউক্লিক অ্যাসিড আমরা কিভাবে 2 ভাগে ভাগ করে থাকি, ডিএনএ এবং আরএনএ। এখন দেখেন, ডিএনএ এবং আরএনএ এর মূল উপাদান গাঠনিক একক কি? ডিএনএ ডিঅক্সিরাইবোজ সুগার, আর আরএনএ রাইবোজ সুগার। তাহলে তাহলে আমরা নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক কি পাচ্ছি? রাইবোজ। যেহেতু ডিঅক্সিরাইবোজ নাই, তাহলে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে রাইবোজ। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল। এইবার আমরা 5 নাম্বার কোশ্চেনটা লক্ষ্য করি। ইক্ষু বা ও বিটের চিনি নামে পরিচিত কোনটি? ইক্ষু মানে তো আখ। এখন আমরা সচরাচর যে চিনিটা খেয়ে থাকি সেটা তো আখেরই চিনি হয়ে থাকে। আর এই আখ ইক্ষু বা বিটের যে চিনি সেটাকে আমরা বলে থাকি সুক্রোজ। গ্লুকোজকে বলা হয় ফ্রুক্টোজ সুগার, আর গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার, এবং ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার। ঠিক আছে, ফ্রুক্টোজকে বলা হয় ফলের শর্করা। ঠিক আছে, ওকে ডান। তাহলে আমরা 5 নাম্বার কোশ্চেনটা সলভ করে ফেললাম। এবার আমরা আসি 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেনটা বলছে, 6 নাম্বার কোশ্চেনটা কি বলছে? এটা হচ্ছে কোন প্রোটিনটি পানিতে অদ্রবণীয়? মনে রাখবা, এপিএইচ, অ্যালবুমিন, প্রোটামিন এবং হিস্টোন, এই তিনটা হচ্ছে পানিতে দ্রবণীয়। তার মানে এই তিনটা বাদে বাকি যেই অপশনটাই থাকুক না কেন সেটা হচ্ছে পানিতে অদ্রবণীয়। তাহলে এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গ্লুটেলিন। ঠিক আছে, গ্লুটেনিন দ্বারা গমের গ্লুটেনিন এবং চালের অরাইজেনিন, এইটা দেখা যায় গ্লুটেনিনে। ঠিক আছে, এবার 7 নম্বর কোশ্চেনটা দেখা করি। কোন বিজ্ঞানী এনজাইম ক্রিয়ার তালাচাবি মতবাদ প্রদান করে? এনজাইম ক্রিয়ার তালাচাবি মতবাদ প্রদান করে হচ্ছে ইমেইল ফিশার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখবা। তারপরে 8 নম্বর কোশ্চেনের কথা বলে, 8 নম্বর কোশ্চেন হচ্ছে এনজাইমের প্রকৃতি কি? এনজাইম কি কঠিন, তরল, স্ফটিক? এনজাইম অবশ্যই কলেট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখবা। এবার 9 নম্বর কোশ্চেনটা দেখা যায়, সেটা হচ্ছে কোন প্রোটিনটি বার্লি থেকে পাওয়া যায়? ঠিক আছে, বার্লির হর্ডেইন। মনে রাখবা, এটা মুখস্থ একেবারে। যদি কোশ্চেন তোমার আলিম স্যারের বই থেকে আসে, তাহলে এই কোশ্চেনটা হুবহু তোমার এখান থেকে তুলে দেবে। আর আমার ভাই ভুট্টার জেইন এবং চালের অরাইজেনিন আর রায়ের গ্লিয়াডিন। মনে রাখবা, এই 3টা অপশন আমরা জেনে নিলাম। ঠিক আছে, এবার 10 নম্বর কোশ্চেনটা যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে আনকমন একটা কোশ্চেন। সেটা হচ্ছে কোন প্রোটিনটির হেরিং মাছের শুক্রাণুতে পাওয়া? হেরিং মাছের শুক্রাণুতে পাওয়া যায় কুপেইন। মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। হেরিং মাছের শুক্রাণুতে পাওয়া যায় কুপেইন, ক্লুপেইন। এইবার আমরা 11 নম্বর কোশ্চেনটা লক্ষ্য করি। সেটা হচ্ছে নিচের কোনটি মনোস্যাকারাইড? মনে রাখবা,
আমরা মনোস্যাকারাইডকে ভাঙলে ওই যেই একটা গ্লুকোজ, ওই গ্লুকোজ ব্যতীত অন্য কোনো পাবো না, কিন্তু পলিস্যাকারাইডকে ভাঙলে কিন্তু আমরা একের অধিক গ্লুকোজ পাবো। ঠিক আছে, যেমন হচ্ছে মল্টোসকে ভাঙলে আমরা গ্লুকোজ প্লাস গ্লুকোজ পাবো, সেলোবাসকে ভাঙলে আমরা এখান থেকে আমরা ওই গ্লুকোজ পাবো, সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ পাবো। তাহলে এগুলো ভাঙলে যেহেতু একাধিক পাওয়া যাচ্ছে শর্করা, কিন্তু রাইবোজে পাওয়া যাচ্ছে না, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে রাইবোজ। তাহলে আমরা 12 নম্বর কোশ্চেনে এবার চলে আসি। 12 নম্বর কোশ্চেন কি বলছে? 12 নম্বর কোশ্চেন বলছে গ্লুকোজে আলফা লিঙ্ক ও এইচ যুক্ত থাকে যখন 1 নম্বর কার্বনের নিচে যখন ওএইচ থাকে তখন সেটাকে বলা হয় আলফা ডি গ্লুকোজ, আর 1 নম্বর কার্বনের ওএইচটা যখন উপরে থাকে তখন সেটাকে বলে থাকি আমরা বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, ওকে রান। এবার আমরা 13 নম্বর কোশ্চেনটা লক্ষ্য করি, সেটা হচ্ছে কোলেস্টেরল কোন জাতীয়? কোলেস্টেরল মানে চর্বি, চর্বি তো লিপিড জাতীয় পদার্থ হবে, এটা ছাড়া কেউ অন্য কিছু হওয়া পসিবল না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে লিপিড। এইবার আমরা চলে আসি 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে কি বলছে? কোনটি ফসফোলিপিডের উদাহরণ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা। ফসফোলিপিড আছে লেসিথিন, সেভালিন এবং প্লাজমা লিজন। এই তিনটা হচ্ছে আমার হচ্ছে ফসফোলিপিড। লেসিথিন, সেভালিন এবং প্লাজমালোজেন, এই তিনটাকে বলা থাকে আমার ফসফোলিপিড। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ফসফোলিপিড। ওকে ডান। এবার আমরা 15 নম্বর কোশ্চেনে চলে আসি। সেটা 15 নম্বর কোশ্চেনটা কি বলছে? 15 নম্বর কোশ্চেন কি বলছে? 15 নম্বর কোশ্চেন বলছে কোষের রাসায়নিক গঠনের কত শতাংশ পানি? এটা সরাসরি মুখস্থ কোশ্চেন, এটা আমাদের মুখস্থ করে রাখতে হবে। মানে কোষের রাসায়নিক গঠনের শতকরা 80% হচ্ছে পানি। এবার আমরা 16 নম্বর কোশ্চেনে লক্ষ্য করি নিচের কোনটি রিডিউসিং সুগার নয়? মনে রাখবা গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং রাইবোজ, এই তিনটাই হচ্ছে রিডিউসিং সুগার। এছাড়া আমরা মনোস্যাকারাইডকে বেসিক্যালি চিনে থাকি, এরা হচ্ছে রিডিউসিং সুগার, এবং ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড এইগুলা হচ্ছে নন রিডিউসিং সুগার। এইগুলা যে অপশনেই থাকবে তুমি সেটাই আগে অ্যান্সার করো। যেহেতু সেলুলোজ পলিস্যাকারাইড, তাহলে এটা অবশ্যই রিডিউসিং সুগার নয়। রান। এবার আমরা চলে আসি 17 নম্বর কোশ্চেন। বলছে 5 নম্বর কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কোনটি? ধরো এরিথ্রাজ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট, আর ম্যানোস তো আবার ডাইস্যাকারাইড। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যারাবিনোস। অ্যারাবিনোস হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনটা কত কার্বন বিশিষ্ট এটা খুব ভালোভাবে পড়বা। এবার আমরা চলে আসি 17 নম্বর কোশ্চেন তো গেল। এবার 18 নম্বর, কর্ন, কর্ন বা গ্রেপ সুগার। আমরা কিন্তু প্রথমে বলেছিলাম কতে গ্লুকোজ, গতে গ্রেপ সুগার, ফতে ফ্রুক্টোজ, ফতে ফলের শর্করা বা ফ্রুট সুগার। তাহলে এটা আমরা এইভাবে মনে রাখতে পারি। এবার আমরা চলে আসি 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন কি বলছে? স্টার্চের রাসায়নিক সংকেত কোনটা? C/H22O11, এটা হচ্ছে সুক্রোজের গাঠনিক সংকেত। তারপরে যেটা আছে C6H10O5, এইটা হচ্ছে আমার স্টার্চের সংকেত। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার্চের সংকেতটা। এইবার আমরা চলে আসি 19 নাম্বার তো গেল। এবার আমরা চলে আসি 20 নাম্বার কোশ্চেন। সেটা হচ্ছে ধান, গম ও ভুট্টাতে কোন ধরনের শর্করা পাওয়া যায়? বেসিক্যালি ধান, গম, ভুট্টাতে আমরা কার্বোহাইড্রেট বেশি পাই। তার কার্বোহাইড্রেট ভিতরে যেটা পাই সেটা হচ্ছে স্টার্চ। স্টার্চ ধানের মধ্যে সব থেকে বেশি পাই। ঠিক আছে, ওকে রান। এবার 21 নম্বর কোশ্চেনটা আমরা যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে উদ্ভিদজগতের বিভিন্ন তন্তুর কোনটিতে গঠিত? সেলুলোজ হচ্ছে তন্তু। উদ্ভিদজগতের বিভিন্ন তন্তু কোনটিতে গঠিত? সেলুলোজ দিয়ে গঠিত। আমরা জানি পলিস্যাকারাইডকে 3 ভাগে ভাগ করে থাকি, সেটা হচ্ছে স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। এর মধ্যে সেলুলোজটা আমরা বিভিন্ন তন্তু হিসেবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, ডান। এবার 22 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে সুগন্ধি প্রসাধনী হিসাবে আমরা কোনটি ব্যবহার করি থাকি? সুগন্ধি হিসাবে আমরা টারপিনস, এই টারপিনসটার নামটাই আসছে সুগন্ধ থেকে, সুগন্ধি থেকে। এই কারণে আমরা টারপিনসকে আমরা সুগন্ধি প্রসাধনী হিসাবে তৈরিতে ব্যবহার করে থাকি। ওকে, এবার 23 নম্বর কোশ্চেনটা যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে স্যাকারিন ও হেপারিন কোন ধরনের পদার্থ? স্যাকারিন এবং হেপারিন এরা হচ্ছে মিউকো পলিস্যাকারাইড জাতীয় একটা পদার্থ, সেটা হচ্ছে মিউকো, গ্লাইকো, মিউকো, অ্যামাইলো। এই তিনটা যদি কোনো শব্দের প্রথমে থাকে তাহলে মনে রাখবো সেটা একটা আর্জাইডায়ক, সেটা একটা কার্বোহাইড্রেট। যেহেতু স্যাকারিন, স্যাকারিন তো আমরা চিনে থাকি স্যাকারিন খেতে মিষ্টি, আর কার্বোহাইড্রেটটা বেসিক্যালি খাইতে মিষ্টি হয়। তাহলে আমরা পেয়ে গেলাম স্যাকারিন এবং হেপারিন হচ্ছে শর্করা। এবার আমরা 24 নম্বর কোশ্চেনটা যদি লক্ষ্য করি, 24 নম্বর কোশ্চেন কি বলছে?
নিচের কোনটি তৈল জাতীয় পদার্থ নয়? ঠিক আছে, অলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড এগুলো সবই লিপিড জাতীয় পদার্থ, কিন্তু পামিটোলিক অ্যাসিড এটা লিপিড জাতীয় পদার্থ নয়, এটাও মনে রাখবা। কারণ আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি কোশ্চেন হয়ে থাকে, আলিম স্যারের বই থেকে যদি কোনো কোশ্চেন হয়ে থাকে, তাহলে তোমাদের এইগুলাই সরাসরি তুলে দেবে। এবার আমরা 25 নম্বর কোশ্চেনটা লক্ষ্য করি, সেটা হচ্ছে নিচের কোনটি মুরগির ডিম ও মাছে প্রচুর পরিমাণ থাকে? মনে রাখবা, মুরগির ডিম এবং মাছে প্রচুর পরিমাণে লেসিথিন থাকে। ঠিক আছে, ওকে ডান। এরপরে দুইটা ব্যবহার আছে, এইচডিএল এবং এলডিএল। এইচডিএল কে আমরা বলে থাকি হাই ডেনসিটি লিপোপ্রোটিন এবং এলডিএল কে বলে থাকি আমরা লো ডেনসিটি লিপোপ্রোটিন। এখন মনে হইতে পারে তোমাদের হাই ডেনসিটি, হাই মানে বেশি, এটা আমাদের শরীরের জন্য খারাপ, কিন্তু এইচডিএল আমাদের শরীরের জন্য ভালো। এই এইচডিএল বেসিক্যালি মহিলাদের বেশি থাকে, পুরুষদের কম থাকে। এই কারণে হচ্ছে মহিলাদের তুলনায় পুরুষদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে। তাহলে মনে রাখবা যে কোনটি মানুষের করোনায় থ্রম্বোসিস ঘটে, সেটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন বা এলডিএল। এটা কিন্তু প্রিভিয়াস মেডিকেল কোশ্চেন। এরপরে লাস্ট বার নট লিস্ট, সেটা হচ্ছে 27 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে প্রাণী চুল ও নখে কোন ধরনের, মনে রাখবা চুল ও নখে ক্যারাটিন প্রোটিন থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা টুকটুক করে আমরা হচ্ছে 3 নাম্বার ভিডিওতে কোর্স রসায়ন অধ্যায়টা কমপ্লিট করে ফেললাম, এবং এইভাবে আমরা ধারাবাহিকভাবে সবগুলো অধ্যায় এভাবে সলভ করবো। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিও অবশ্যই নিয়ে হাজির হয়ে যাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।